নমস্কার সকলকে, এই চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক বোর্ডের একাদশ শ্রেণীর একটি সিলেবাসে রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে সাম্যের অধিকার। এবং বিভিন্ন কলেজের বিভিন্ন সেমিস্টারে এই সাম্যের অধিকারটি রয়েছে। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা কিংবা রাজ্য সরকারের চাকরির পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে বহু রকমের প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন দেখে নিই ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে পার্ট 3-তে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কিত আলোচনা। তো কি বলা হচ্ছে যে মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত রয়েছে মৌলিক অধিকারসমূহ ভারতীয় নাগরিকদের জন্য। তো ফার্স্ট আমরা জানবো যে মৌলিক অধিকার কাকে বলা হয়, মৌলিক অধিকার কি। এই বিষয়টি সম্পর্কে আমরা প্রথমে অবগত হব। এখানে বলা হচ্ছে যে মৌলিক অধিকার হলো সেইগুলি অধিকার যা ভারতের নাগরিকদের বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশের জন্য একান্তই প্রয়োজনীয়। অর্থাৎ মৌলিক অধিকার হচ্ছে এমন অধিকার যা মানুষের একেবারে লাগবেই, যেটা ছাড়া মানুষের জীবনের বিকাশ, মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ হওয়া অসম্ভব। তো সেই সমস্ত বিকাশকেই আমরা বলবো মৌলিক অধিকার, যা আমাদের একান্তই প্রয়োজনীয়, যেগুলো আমাদের লাগবেই, যেগুলো ছাড়া আমাদের জীবন চলে না, সেগুলোকেই আমরা বলবো মৌলিক অধিকার। এরপরে কি কি ধরনের মৌলিক অধিকার হতে পারে বা কি প্রয়োজন রয়েছে আমাদের, এগুলো পরপর আমরা এক এক করে জানব। তো আমরা এখন জানতে পারলাম যে মৌলিক অধিকারটি কী। সেই সমস্ত অধিকার যা আমাদের অন্তর্নিহিত সত্তার বিকাশ করতে সাহায্য করে। একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা যে প্রকাশ পাই সেটি হচ্ছে তার যে গুণাবলী, মৌলিক অধিকার, যেটি আমাদের বৌদ্ধিক বুদ্ধির বিকাশে সহায়তা করে, আমাদের নৈতিকতা বিকাশে সহায়তা করে এবং আধ্যাত্মিক বিকাশের সহায়তা করে। এই অধিকারগুলি অস্তিত্ব এবং ব্যক্তির সর্বাত্মক বিকাশের জন্য মৌলিক অধিকার অপরিহার্য। সর্বাত্মক সর্বাঙ্গীন বিকাশের জন্য এই মৌলিক অধিকার হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে আমরা মৌলিক অধিকার বলছি। এগুলি ভারতীয় সংবিধানের তৃতীয় খণ্ড অনুচ্ছেদ 14 থেকে 32 নম্বর অনুচ্ছেদে এগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। কী কী? তো প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি আমরা সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সেই অনুযায়ী পরবর্তী অধিকারগুলিও আমি আলোচনা করব। তো ফার্স্ট আমি আজকে সাম্যের অধিকার সম্পর্কেই আলোচনা করছি। তোমরা যেখান থেকে দেখছো না কেন, উচ্চ মাধ্যমিক বোর্ড, একাদশ শ্রেণী বা কলেজের পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি পরবর্তীগুলোও নিয়ে আসবো। তো সাম্যের অধিকার নিবন্ধ হচ্ছে 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদ। স্বাধীনতার অধিকার বলা হচ্ছে 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদ। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার 29-30 অনুচ্ছেদে এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এখানে হচ্ছে অনুচ্ছেদ 32। তো চলুন আজকে দেখে নিই আমরা 6টি সাম্যের অধিকারের মধ্যে প্রথমটি সাম্যের অধিকার। 6টি মৌলিক অধিকারের মধ্যে প্রথমটি সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করে নিই। আপনাদের এখানে জানিয়ে রাখি যে আগে 7টি আমাদের মৌলিক অধিকার ছিল, এর মধ্যে আরেকটি ছিল 7 নম্বর, সেটি হচ্ছে সম্পত্তির অধিকার। সেই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটিকে এখন আইনি অধিকার করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে এগুলি পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা অবশ্যই করা হবে। তো চলুন আজকের আমাদের যে বিষয় সাম্যের অধিকার সেটি নিয়ে আলোচনা করি। তো এখানে দিয়েছে সমতার অধিকার অর্থাৎ সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার যে রয়েছে অনুচ্ছেদ 15 থেকে 18তে প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ অধিকার। এই সমস্ত অধিকার এবং স্বাধীনতা এবং গ্যারান্টি যেগুলো মূল ভিত্তি আছে, প্রথম হচ্ছে আইনের আগে সমতা। এটি রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ের চতুর্দশ অর্থাৎ 14 নম্বর অনুচ্ছেদে এটি রয়েছে যে ভারতীয় সংবিধানে সকলে আইনের চোখে কী থাকবে? সমান থাকবে। যে মানুষ দেশের আইন দ্বারা সমানভাবে সুরক্ষিত থাকবে, যে ভারতীয় সকল নাগরিক আইনের চোখে সমান থাকবে। অর্থাৎ রাজ্য এই পরিস্থিতিতে লোকেদের সাথে একই রকম আচরণ করবে, একই পরিস্থিতিতে লোকেদের সাথে একই রকম আচরণ করবে। সে তুমি যেই হও না কেন, তুমি যদি ভারতীয় নাগরিক থাকো তাহলে তোমার জন্য সমান আইন লাগু থাকবে। অর্থাৎ একজন প্রধানমন্ত্রীর জন্য যা যা লাগু রয়েছে একজন সাধারণ নাগরিকের জন্য তাই লাগু থাকবে। একজন সাধারণ নাগরিকের জন্য যা যা রয়েছে আইনের চোখে একজন প্রধানমন্ত্রীও সেই থাকবে। এই নিবন্ধটির অর্থ হলো, নিবন্ধ অর্থাৎ অনুচ্ছেদ 14 অর্থ হচ্ছে যে ভারতীয় নাগরিক বা অন্যথায় পরিস্থিতি ভিন্ন হলে আচরণ অন্য করা হবে। অর্থাৎ তুমি যদি ভারতীয় বাইরের নাগরিক থাকে তাহলে সেই হিসাবে তার অনুযায়ী সেখানে পদক্ষেপ নেওয়া হবে। এখন কোনো যদি সন্ত্রাসবাদী থাকে তাহলে তো তাকে এই অনুচ্ছেদে যে সাম্যের অধিকার, সবার অধিকার, এরকমভাবে তো তাকে ছাড় দেওয়া যেতে পারে না।
তো সেই কথাই এখানে বলা হয়েছে যে যে যেমন থাকবে, অর্থাৎ বহিরাগত যদি কোনো ব্যক্তি থাকে, বাইরের দেশের কোনো যদি ব্যক্তি থাকে, তাহলে তার সাথে সেই রকমভাবে ট্রিট করবে ভারতীয় সংবিধান। এর জন্য সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট সেই ব্যাখ্যাটি দেবে। এখানে বলেছে সামাজিক সমতা এবং জনসাধারণের ক্ষেত্রে সমান প্রবেশাধিকার, এটি রয়েছে অনুচ্ছেদ 35-এ। এর এই অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 15তে কী বলা হয়েছে, ভারতের কোনো নাগরিককে ধর্ম, বর্ণ, লিঙ্গ, তারপরে যৌনমুখিতা, লিঙ্গ পরিচয়, জন্মের ভিত্তিতে অর্থাৎ জন্মের স্থান ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না। পাবলিক পার্ক, জাদুঘর, কূপ, স্নানাঘাট ইত্যাদির মতো যে সরকারি জায়গাগুলো রয়েছে, সর্বজনীন জায়গাগুলি যেগুলো রয়েছে, সেগুলিতে মানুষের সাথে বৈষম্য করা যাবে না লিঙ্গভেদে। অর্থাৎ তুমি মহিলা আছো, তুমি এই জায়গায় আসতে পারো না, তুমি তোমার জন্ম বিহারে হয়েছে, তুমি পশ্চিমবঙ্গে এই জায়গায় আসতে পারো না। সবার আগে আমি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যে এখানে যে উদাহরণগুলো আলোচনা করা হবে সেগুলি একমাত্রই এই পড়াশোনার পরিপ্রেক্ষিতে আলোচনা করা হবে। অনুগ্রহ করে কেউ এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। তো চলুন আলোচনায় যাই যে জন্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না, এই কথাটাই বলা হয়েছে যে লিঙ্গ, বর্ণ, ধর্ম, তারপরে জন্মস্থান এগুলো ভেদে কোনো রকম মানুষের সাথে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। যদি করা হয় তাহলে তার জন্য সুপ্রিম কোর্ট রয়েছে, তার জন্য আইন ব্যবস্থা রয়েছে, সেই অনুযায়ী সেই মোতাবেক সাংবিধানিকভাবে সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মহিলা ও শিশুদের জন্য রাজ্য কোনো বিশেষ বিধান আনতে পারে। মহিলা এবং শিশুদের জন্য অবশ্যই বিভিন্ন রাজ্যে বিভিন্ন জিনিস রয়েছে, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যে অনেকগুলো প্রকল্প রয়েছে শিশুদের জন্য, মহিলাদের জন্য, যেগুলো পাওয়ার জন্য একমাত্র যোগ্যতা লাগবে পশ্চিমবঙ্গে। তো এইগুলো হচ্ছে রাজ্য আলাদা করে তৈরি করতে পারে। যে পশ্চিমবঙ্গে একমাত্র যে এই প্রকল্প থাকে কোনো, সেখানে পশ্চিমবঙ্গের অধিবাসীরাই অ্যাপ্লাই করতে পারবে, এগুলো হচ্ছে সেখানকার রাজ্য ডিসাইড করবে, এটা অন্য জিনিস। তাহলে আমরা জানতে পারলাম যে কোনো মানুষের সাথে জন্মস্থান, লিঙ্গ এগুলো ভেদে ভেদাভেদ করা যাবে না। যে তুমি মহিলা আছো, তুমি সুপ্রিম কোর্ট ঢুকতে পারবে না, এরকম টাইপের ভেদাভেদ করা যাবে না। তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সামাজিক বা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণী বা তপশিলি বর্ণ, তপশিলি উপজাতির উন্নয়নের জন্য বিশেষ বিশেষ বিধান থাকতে পারে। অবশ্যই SC ST OBC এগুলো আমরা জানি, এরা সাধারণত পিছিয়ে পড়া গোষ্ঠী। তো এদেরকে বিকাশের জন্য, এরা যাতে দেশে অবদান রাখতে পারে, তাই জন্য এদের জন্য আমরা জানি প্রত্যেকেই যে সরকার এদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করে রাখে, এদের জন্য আলাদা করে কিছু সংখ্যক আসন বা যাই হোক সেই সম্পর্কিত সংরক্ষিত করে রাখে, যেন এরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এদেরও শিক্ষাগত যোগ্যতা আরও বৃদ্ধি পায়, এগুলোই বলা হচ্ছে। আশা করছি অনুচ্ছেদ 15 আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আলোচনা করব অনুচ্ছেদ 16। তো অনুচ্ছেদ 16তে বলা হচ্ছে, আর্টিকেল 16 বলা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে রাজ্য নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। সমস্ত নাগরিক সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। ঠিক আছে, তো কোনো একটা রাজ্যে বা কোনো একটা দেশে মানে আমাদের দেশেই যে প্রত্যেককে যোগ্যতা অনুসারে চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ এগুলো ভেদাভেদ করা যাবে না। যে তুমি মহিলা আছো, তুমি ইন্ডিয়ান আর্মি হতে পারবে না, এরকমভাবে ভেদাভেদ করা যাবে না। প্রত্যেকে সমান। এরপরে বিষয় হচ্ছে যে রাজ্য, অর্থাৎ আমাদের দেশীয় যে 28টা যে রাজ্য রয়েছে ভারতের, এই 28টা রাজ্য যদি চায় তাহলে কোনো রকম এরা নিজেদের মতো করে আইন তৈরি করতে পারে। যে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ করা হবে, তো এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা অধিবাসী রয়েছে সেখানকারই ছেলে মেয়েদের শুধু অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে। এগুলো আলাদা করে রাজ্য তৈরি করতে পারে, সেটা রাজ্যের ব্যাপার। কিন্তু কারোর যোগ্যতা নেই, অর্থাৎ কেউ মাধ্যমিক পাস করে নেই, ন্যূনতম কোনো একটা চাকরির জন্য মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস এগুলো লাগবে, এবং তার কাছে সেই যোগ্যতাটা নেই এবং সে যদি গিয়ে আবেদন করে তাহলে সেক্ষেত্রে সেটা রিজেক্টেড হয়ে যাবে। কেননা তার কাছে এখানে যোগ্যতা নির্ভর চাকরি ব্যবস্থার কথা বলা হয়েছে। যোগ্যতা অনুযায়ী কারোর সাথে ভেদাভেদ করা যাবে না। যার যোগ্যতা আছে সে গিয়ে আবেদন করতে পারে চাকরির জন্য। এক্ষেত্রে নারী পুরুষে ভেদাভেদ করা যাবে না। তো আশা করছি এটা যে ব্যাপারটা বুঝতে পারছেন যে অনুচ্ছেদ 16তেই বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে রাজ্য নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। সমস্ত নাগরিক সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। সংসদ আইন প্রণয়ন করতে পারে নির্দিষ্ট চাকরির ক্ষেত্রে, কেবলমাত্র সেই অঞ্চলের অধিবাসীদেরই নেওয়া যেতে পারে। এমন কিছু আইন তৈরি করে দেয়, যেমন গোর্খাদের জন্য শুধু বলা হলো যে এই পাহাড়ি এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, নইলে অন্য কেউ আদার্স কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। তো এইগুলো চাকরির ক্ষেত্রে সেগুলো আলাদা আলাদা করা যেতে পারে। যেমন ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে, অগ্নিবীরের ক্ষেত্রে এগুলোতে 17.5 এইরকম বয়স থেকেই আবেদন করা যায়। তো সেগুলো আলাদা আলাদাভাবে করা যেতে পারে। এটা আইন তৈরি করতে হবে, আইন তৈরি না করে সেগুলো কিন্তু করা যাবে না। তাহলে আমরা জানতে পারলাম যে জন্মস্থান, লিঙ্গ এগুলো ভেদে কারোর সাথে চাকরির ক্ষেত্রে ভেদাভেদ করা যাবে না। যে তুমি মহিলা আছো, তুমি UPSC দিতে পারো না, এরকম টাইপের ভেদাভেদ করা যাবে না। নেক্সট বলেছে আবেদনের মাধ্যমে পূরণ করা যেতে পারে যে কোনো একটা অঞ্চলের লোকেশন, ভাষার জ্ঞানের প্রয়োজন এমন পোস্টগুলির বোঝানো যেতে
পারে। রাজ্য, পশ্চাৎপদ শ্রেণী, তপশিলি জাতি এদের জন্য আলাদা করে সংরক্ষণ ব্যবস্থা রাখতে পারে। এটা সব চাকরির পরীক্ষাতেই আমরা জানি থাকে। আলাদা করে ওবিসি, এসসি, এসটি এদের জন্য আলাদা করে সিট সংরক্ষণ থাকে, যাতে এরা আরও এগিয়ে আসতে পারে, যেন এরা অংশগ্রহণ করতে পারে বেশি করে। এরা যাতে পিছিয়ে যে পড়ে রয়েছে সেই প্রভাবটা, সেই যেন ভাবটা কমে, পিছিয়ে পড়া থাকা শ্রেণীর সংখ্যাটা যেন কমে, এরাও যেন এগিয়ে আসে এবং এদের দেখে দেখে পরবর্তী প্রজন্ম যারা ছেলেমেয়েরা আসবে তারাও যেন এদের দেখে আরও শিক্ষাগত দিকটা এদের জন্য আরও উন্নত হয়, তারাও যেন শিক্ষা গ্রহণ করতে উৎসাহী হয়। এই জন্য এদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা শুরু করা হয়েছে এবং সেগুলো চলছে বর্তমানে। তো বলা হচ্ছে যে যেগুলি সমাজের দুর্বল অংশগুলি আনতে রাষ্ট্রের অধীনে পরিষেবাগুলি পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে না, তপশিলি উপজাতির সদস্যদের পদ সংরক্ষণ করতে পারে। যেগুলি সমাজের দুর্বল অংশগুলির আনতে রাষ্ট্রের অধীনে পরিষেবাগুলি পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে না, এমন আইন পাস করা যেতে পারে যে যেগুলির মধ্যে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের অফিসের ধারকও সেই নির্দিষ্ট ধর্মকে দায়ীকারী ব্যক্তি হতে পারেন। নাগরিকত্ব বিল 2003 অনুসারে এই অধিকার ভারতীয় বিদেশি নাগরিকদের দেওয়া যাবে না। অর্থাৎ কোনো বিদেশি নাগরিক এসে বলল যে আমিও চাকরিতে অ্যাপ্লাই করব, কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু মানা যাবে না, কারণ তিনি হচ্ছে বিদেশি। আর সেখানে লেখা থাকছে যে কোনো চাকরির ক্ষেত্রে ভারতীয় যে তোমাকে ইন্ডিয়ান হতে হবে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোনো আমেরিকা থেকে কোনো একজন ব্যক্তি এসে বলছে না আমিও ইউপিএসসি দেবো, সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ সেখানে বলাই থাকছে, আইন করাই রয়েছে যে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। এটা আমাদের নাগরিকত্ব সংশোধন বিল 2003 সালে এরা করা হয়েছে। এরপরে আমরা পড়ব অনুচ্ছেদ 17 আর্টিকেল 17 ও স্পৃশ্যতা আনটাচেবিলিটি। অনুচ্ছেদ 17তে অস্পৃশ্যতা প্রথা বাতিল করা হয়েছে। অস্পৃশ্যতা অনুশীলন একটি অপরাধ, যে কেউ এটি করে, যদি কেউ এটি করে তাহলে সে আইন দ্বারা তাকে শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হবে। অস্পৃশ্যতা কী জিনিস? তো অস্পৃশ্যতা হচ্ছে যে ছোঁয়াছুত ব্যবস্থা যে ভারতের মধ্যে ছিল, যে নিচু জাতের মানুষরা উঁচু জাতের মানুষের কাছে যেতে পারবে না, তাদের গ্রামীণ এলাকা, তাদের মন্দির, তাদের কুয়ো থেকে জল খেতে পারবে না, তাদের পুকুর থেকে জল পান করতে পারবে না। তারপরে নদী যেগুলো আছে, নদীর ঘাট যেগুলো, যেখানে উচ্চ শ্রেণীর মানুষরা আসে সেখানে নিম্ন শ্রেণীর মানুষ আসতে পারবে না। ছুয়াছুত এইরকম একটা সিস্টেম যে ছিল ভারতের মধ্যে, সবথেকে বাজে কুসংস্কার প্রথা পুরো বিশ্বের মধ্যে এই ভারতের মধ্যেই ছিল, সেটিকে সমাপ্ত করা হয়েছে এখানকার মধ্যে দিয়ে, এই অনুচ্ছেদ 17 মধ্যে দিয়ে। অনুচ্ছেদ 17 ও স্পৃশ্যতা আনটাচেবিলিটি প্রথা বাতিল করেছে। অস্পৃশ্যতার অনুশীলন একটি অপরাধ, যদি কেউ এটি করে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। 1955 সালে অস্পৃশ্যতা অপরাধ আইন কোনো ব্যক্তিকে উপাসনা স্থান অর্থাৎ হচ্ছে মন্দির, এগুলো যে মন্দিরে প্রবেশ করা থেকে বিরোধ করে, মন্দিরে নিচু জাতির মানুষরা প্রবেশ করতে পারবে না, এরকম সিস্টেম যে ছিল ভারতের মধ্যে, এগুলোকে এই অনুচ্ছেদ দ্বারা সমাপ্ত করা হয়েছে। কোনো ট্যাঙ্ক বা কুয়ো থেকে পানি অর্থাৎ জল নিতে বাধা দেওয়ার জন্য জরিমানা সরবরাহ করেছিল। 1976 সালে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্টে নতুন নামকরণ করা হয়েছে। তো আমরা কি জানলাম? অনুচ্ছেদ 17 থেকে ও স্পৃশ্যতা সম্পর্কে জানলাম যে ভারতীয় কোনো নাগরিকের সাথে ও স্পৃশ্যতা করা যাবে না। বাস্তবে কি এটি সফল হয়েছে? না, বাস্তবে একবারে যদি আমরা গ্রাউন্ড লেভেলে এসে দেখি তাহলে এটি এখনও পর্যন্ত সফল হয়নি, কারণ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে এই জিনিসটা এখনও বর্তমান রয়েছে। ছোঁয়াছুত ব্যবস্থা বর্তমান রয়েছে, সে ওপেনলি নেই কিন্তু এখনও ভারতে এই জিনিসগুলো বর্তমান রয়েছে। তো আপনারা যদি কখনো এরকম জিনিস যদি চোখের সামনে দেখেন তাহলে অবশ্যই এর প্রতিবাদ করবেন। এর জন্য আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে এবং এই মৌলিক অধিকার যে রয়েছে, এই মৌলিক অধিকার হচ্ছে আমরা গিয়ে সুপ্রিম কোর্টে একবারে সরাসরি আবেদন করতে পারি, এটাও আমাদের অধিকার দিয়েছে। এগুলো পরবর্তীতে রয়েছে, সেগুলো সেই অনুযায়ী আমরা আলোচনা করব। অনুচ্ছেদ 18 এবং সাম্যের অধিকারের, এটি হচ্ছে লাস্ট অনুচ্ছেদ 18, যে রাষ্ট্র কোনো পদক প্রদান থেকে নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রকে, ভারতের নাগরিকরা কোনো বিদেশি রাষ্ট্রের উপাধি গ্রহণ করতে পারবেন না। যে আমি গেলাম ব্রিটেন থেকে প্রচুর একটা দামি উপাধি নিয়ে চলে এলাম, তার ক্ষেত্রে ভারতের যে রাষ্ট্রপতি আছে, ভারতীয় পারমিশন লাগবে তার জন্য, তবেই আমি সেই উপাধিটা গ্রহণ করতে পারি। তো বিদেশি কোনো উপাধি আমরা গ্রহণ করতে পারবো না। এখন তুমি ভারতের বিরুদ্ধে কোনো একটা সাজেশন দিয়ে ভারতের বিরুদ্ধে কোনো একটা উস্কানিমূলক কথা বলে দিলে আর তোমাকে সেখান থেকে কোনো একটা পাকিস্তান থেকে একটা সেখানকার পাকিস্তান নামক কোনো একটা উপাধি দিয়ে দিল, সর্বোচ্চ সম্মান, তো সেই হিসাবে তো তাহলে তুমি দেশদ্রোহিতা করছো। তো এইগুলো ক্ষেত্রেই বলা হয়েছে যে ভারতীয় নাগরিকরা কোনো বিদেশি রাষ্ট্রের উপাধি গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতির পারমিশন লাগবে, অনুমতি লাগবে। ব্রিটিশ সরকার ভারতের রায় বাহাদুর এবং খান বাহাদুর নামে পরিচিত একটি অভিজাত শ্রেণী তৈরি করেছিল। এই উপাধিগুলিও বর্তমান সময়ে বিলুপ্ত করা হয়েছে। তবে ভারতের নাগরিকের ক্ষেত্রে সামরিক ও একাডেমিক পার্থক্য দেওয়া যেতে পারে। পার্থক্য মানে পুরস্কার দেওয়া যেতে পারে। পুরস্কার ভারতরত্ন এবং পদ্মবিভূষণের পুরস্কারগুলি প্রাপক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবে না। এগুলো হচ্ছে পুরস্কার, এখানেই লেখা আছে, এগুলো হচ্ছে পুরস্কার। ভারতরত্ন এবং পদ্মবিভূষণ এগুলো হচ্ছে ভারতের সর্বোচ্চ পুরস্কার, প্রাপক উপাধি হিসেবে এটাকে ব্যবহার করা যাবে না, সে অনুযায়ী সাংবিধানিক নিষেধাজ্ঞার মধ্যে আসবে না। তো এগুলো কোনো উপাধি নয়, এগুলো হচ্ছে আমাদের পুরস্কার, সর্বোচ্চ সম্মান। 1995 সালে 15ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট এই জাতীয় পুরস্কারের বৈধতা বহাল রাখে। এরপর হচ্ছে সাম্যের অধিকার রয়েছে। তো এখান পর্যন্ত এই আলোচনাটা করলাম অল্প সময়ের মধ্যে। কেমন লেগেছে আশা করি আপনাদের কিছু হয়তো বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে। তোমরা যারা আছো ক্লাস 11
এবং কলেজে যারা রয়েছো এবং যারা চাকরির পরীক্ষার জন্য ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা জানাবে পরবর্তীতে এই যে আমাদের অধিকার যেগুলো রয়েছে, স্বাধীনতার অধিকার, এগুলো তোমাদের চাই কি চাই না, তাহলে পরবর্তীতে সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। তখন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ।